আবার ওইদিকে আপনার মুসলমানদেরকে তাড়ায় বেড়াইতেছে বিভিন্ন জায়গায় জায়গায়। সব হিন্দুরা এসে ভারতে রিফিউজি হইতে পারবে, আশ্রয় পাবে, কিন্তু কোনো মুসলমান পাবে না এক্সেপ্ট শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া কিন্তু কোনো মুসলমানকে তারা অ্যাসাইলাম দেয় নাই, কিন্তু তারা ট্রাভেল ডকুমেন্টে নাকি তাকে কিন্তু অ্যাসাইলাম দিয়ে আওয়ামী লীগের নেতারা গেছে, এরা অধিকাংশ তো আপনার অবৈধ ধরে ধরে বের করছে। এবং আওয়ামী লীগের নেতারা আমি জানি শত শত কোটি টাকা লুটপাট করতেছে এবং ওখানে আপনার পুলিশকে এখন বিলাইতেছে। যারা পালাইছে তারা খুব ভালো অবস্থায় নাই। লোকাল ইন্ডিয়ান পুলিশ, লোকাল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল বিজেপির নেতা, কংগ্রেসের নেতাদেরকে ব্যাপক মাত্রায় টাকা পয়সা দিয়া টিয়া আপনার আধারের কার্ড বের করতেছে। কোনো কোনো আওয়ামী লীগের নেতা পাসপোর্ট বের করে ফেলছে, পাসপোর্ট বের করে সে ভারত ছেড়ে চলেও গেছে। এরকম ঘটনা আমরা শুনতে পাচ্ছি। ভারতের এই যে পররাষ্ট্র নীতি বলি, যেটি নিয়ে ইলিয়াস ভাই একদম শেষ বেলায় বললেন যে প্রতিবেশী কারো দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো না, এটি কি তাদের আসলে আধিপত্য নীতি বা এক ধরনের যেটি সব দেশগুলোর তুলনায় অনেক বেশি বড় হলে যেটা হয় একটা হাম্বরা ভাব কিংবা অহংবোধ থেকে, এটি যেমন একটি প্রশ্ন, সাথে এই প্রশ্নটি তাহলে যেটি ইলিয়াস ভাই বললেন যে আসলে এটা মনে হয় থামবে না, এখন থামছে আবার বাড়বে, তাহলে স্থায়ীভাবে এটি সমাধানের কোনো পথ দেখেন কিনা? প্রথমে ধন্যবাদ আপনাকে এবং দর্শক, আমার সহ আলোচক সিনিয়র সাংবাদিক ইলিয়াস ভাইকে। প্রথম কথা হচ্ছে যে ইলিয়াস ভাইয়ের সাথে আমি মোটা দাগে একমত। ভারতের জাত চরিত্রের ইতিহাস যদি আমরা দেখি তাহলে একটা জেনুইন জায়গা আছে ভারতের জায়গা থেকে, সেটা হচ্ছে তার নিরাপত্তা একটা কনসার্ন আছে, যে তার ভূখণ্ডের 1/3 হচ্ছে বাংলাদেশের পেটে। তো আবার এই যে সেভেন সিস্টার্স আছে এটাকে কানেক্ট করবার যে জায়গাটা আছে সেই জায়গাটা খুব ছোট, ন্যারো করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলছি, শিলিগুড়ি করিডোর 14 থেকে 16 কিলোমিটার লেন্থের একটা জায়গা। এবং যদি যে লেভেলের মিলিটারি ডিপ্লয়মেন্ট দরকার চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে এটাকে সেফগার্ড করতে, এই লেভেলের মিলিটারি ক্যাপাসিটি, তার স্ট্রেংথ তার নাই। তো সব মিলায় ভারতের জায়গা থেকে একটা জেনুইন কনসার্ন আছে। এই কনসার্নটা আপনার 60-এর দশকে নেহেরু থাকা অবস্থায় আরও বেশি ভয়ঙ্কর আকারে বেগবান হয়েছে 62-র যুদ্ধে, যেই যুদ্ধে চায়না অরুণাচল দখল করে নেয় এবং ভারত খুব ভালো সেটাকে ট্যাকল দিতে পারে নাই। এবং চায়না ডেলিভারেটলি সেখানে তাদের পতাকা উঠায় নিয়েছে, কয়েকদিন থেকে নিজেরাই আবার সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে আবার উইথড্র করে চলে আসছে। এবং এই যুদ্ধে পরাজয়ের কারণে কিন্তু বলা হয় যে নেহেরু প্রচণ্ড মনস্তাত্ত্বিকভাবে ট্রমাটাইজড হয়ে যায়। 2 বছর পরে সে মারা যায়। বলাই হয় যে চীন নেহেরুকে মেরে ফেলেছে, এরকম একটা বিখ্যাত উক্তি আছে আর কি। নেহেরুর হত্যাকারী কে? চায়না তাকে মেরেছে। তো দ্বিতীয় যেটা কনসার্ন আছে তার জায়গা থেকে, সেটা হচ্ছে 65-র যুদ্ধে সে পাকিস্তানের কাছে হেরে যায়। তো পরপর 2টা যুদ্ধে হেরে যাবার কারণে তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রশ্নটা তার কাছে প্রচণ্ড ভয়, ভীতি আকারে তার কাছে এসছে। কারণ বুঝতে হবে যে 47-এ কিন্তু আজকের ইন্ডিয়ানরা লার্জলি যুদ্ধ করে ব্রিটিশদেরকে তাড়ায় নাই, এটা কিন্তু একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট হয়েছে। আমরা কিন্তু এই অঞ্চলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি, কিন্তু ডেফিনেটলি অন্য কেউ কিন্তু এটা বলতে পারবে না। পৃথিবীর খুব কম দেশই এরকম আছে, মানে একদম মানে রক্ত দিয়ে আগের দিন পর্যন্ত, ইভেন তাও না, আমাদের মুক্তিযোদ্ধারা কোনো কোনো জায়গাতে ডিসেম্বরের 19, 21, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যুদ্ধ করেছে, এরকম ঘটনা ঘটেছে। অতএব রক্ত দিয়ে দেশ স্বাধীন করে দেশের মালিক হওয়া আর নেগোসিয়েশন করে ছলে বলে কলে কৌশলে মাউন্টব্যাটেনের ওয়াইফের সাথে স্পেশাল রিলেশনশিপ রেখে চিঠি চালাচালি করে মাউন্টব্যাটেনের সাথে প্রেমপ্রীতি করে দেশ পাওয়া, বদল করা, এইভাবে পৃথিবীতে রাষ্ট্র স্বাধীন হয় না। তো সেই বাস্তবতায় যেহেতু সে লড়াই করে দেশ স্বাধীন করে নাই, 62 আর 65 তার মনস্তত্ত্বে প্রচণ্ড ভীতি আকারে হাজির হয়ে আছে। এই ভীতিটাকে সে প্রতিদিন টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আকারে দেখে। এর ভিতরে দেখে যে আজকের যে ভারতকে আমরা দেখতে পাচ্ছি, এই রকম ভারত বলতে কিন্তু 47-এ কোনো ভারত ছিল না। ভারতের একটা বিশাল অংশ, ধরেন অলমোস্ট হাফ ভারত দখল করেছে। যেমন ধরেন আজকের ত্রিপুরা, এই ত্রিপুরার রাজা গভর্নর বিল্ডিং, যেটা আজকের বাংলা একাডেমিতে এসে রিপিটেডলি রিকোয়েস্ট করেছে জিন্নাকে এবং এখানকার গভর্নরকে সে পাকিস্তান অংশে আসতে চায়। এই নেগোসিয়েশন টের পেয়ে ভারত ত্রিপুরা দখল করে নেয়, সিকিম, কাশ্মীর, সিকিম, তারপরে হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদ তো ম্যাসিভ, হায়দ্রাবাদ তো আপনার ভেঙে 4 টুকরা করে 4টা প্রভিন্সে দিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ নামে কোনো রাষ্ট্র নাই, কোনো শহর নাই, কিচ্ছু নাই, শুধু ইতিহাসে হায়দ্রাবাদ আছে, ম্যাপে কিন্তু হায়দ্রাবাদ বলতে কিছু নাই এখন।
এরপরে হচ্ছে যে আপনার জুনানগর যেটা আছে, গোয়া, তারপরে হচ্ছে গুজরাটের পাশের বিশাল অঞ্চল, আপনার প্রিন্সলি এস্টেট ছিল 600-র উপরে, অধিকাংশ প্রিন্সলি এস্টেট, যেগুলোকে আমরা ছোট ছোট নবাবি বলি আর কি। আলাদা রাজা ছিল ছোট ছোট নবাবী রাজা আর কি। ধরেন এই যে ধরেন এই কারণ বাজারের রাজা, এরকম ভূপালের রাজা, বিহারের রাজা ছিল, এদেরকে দখল করে ফেলছে। তাহলে এই দখল করে যে দেশ নেওয়া, আবার দুইটা যুদ্ধে পরাজিত হওয়ার যে মনস্তত্ত্ব, এই দুইটা মনস্তত্ত্ব ভারতের অ্যাডমিনিস্ট্রেশনকে প্রচণ্ড রকম মানে পলিসিতে এফেক্ট করে, তাকে প্রচণ্ড ইনফ্লুয়েন্স করে। এই জন্য সে কী করে দেখেন যে প্রচণ্ড একটা ডুয়েলিটি, একটা ডাবল স্ট্যান্ডার্ড পলিসি তাকে মেনটেন করতে হয়। সে বলছে যে আমার প্রতিবেশীর সাথে আমি জিরো প্রবলেম রিলেশনশিপ করব, যে আমার কোনো প্রতিবেশীর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক থাকবে না। তারপরে হচ্ছে যে এইটাকে তারা গুজরাট ডক্ট্রিন বলছে, যে ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন। কিন্তু আবার দেখেন 2 বছর আগে যে নতুন পার্লামেন্ট বিল্ডিং করলো, এই পার্লামেন্ট বিল্ডিংয়ে মোদি অখণ্ড ভারতের একটা ম্যাপ ওখানে সেট করেছে, বসিয়েছে। তাহলে আপনার একটা ফরেন পলিসি হচ্ছে যে লুক ইস্ট পলিসি, জিরো প্রবলেম পলিসি, টলারেন্স পলিসি, এগুলো আপনি বলছেন, কিন্তু আপনি আবার কারো স্বাধীনতা সার্বভৌমত্বকে মানছেন না। আপনি ম্যাপ টানাচ্ছেন, এবং ওয়াশিংটন পোস্ট গত 2 সপ্তাহ আগে আপনার রিপোর্ট করেছে যে মালদ্বীপের যে মোহাম্মদ মইজুকে উৎখাত করবার জন্য 24-এ রয়ের একটা লেন্দি অপারেশন ছিল, 4-5 মাস ধরে চলেছে। এমপিদেরকে কেনাকাটা করা, হাজার হাজার কোটি টাকা ওখানে খরচ করা, এবং এই প্রজেক্টটা ফেল করছে। তো এই যে দেখেন যে আপনি আপনার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করে একটা মানুষ প্রেসিডেন্ট হয়েছে, সেটা আপনার ভোটে হয় নাই, মালদ্বীপের মানুষের ভোটে হয়েছে। আপনাকে আলোচনা করতে হবে যে আপনার সমস্যাটা কোথায়। যদি এমন হয় যে বিল্ডিংয়ে শুধু একটা নেইবারই আপনাকে অপছন্দ করে, তাহলে বুঝতে হবে যে নেইবার খারাপ হইতে পারে। কিন্তু ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা প্রতিবেশী যদি ওই একটা ফ্ল্যাটের মালিককে অপছন্দ করে, তাহলে বুঝতে হবে ওই ফ্ল্যাটের মালিকের সমস্যা আছে। এখন 77 বছরের ভারতের ইতিহাস দেখেন, ভালো সম্পর্কের কোনো ইতিহাস, নেইবারহুড তার আছে কিনা? কারোর সাথে তার ভালো সম্পর্ক না। এখন দেখেন তালেবানদের সাথে পাকিস্তানের সম্পর্কে ঝামেলা হচ্ছে, সে ওখানে গিয়ে এখন চাল, ডাল, আটা, লবণ দেওয়ার নেগোসিয়েশন করতেছে, আমিরাতে গিয়ে, দুবাইতে গিয়ে, কাতারে গিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত যখন তাদের সাথে, তালেবানদের সাথে নেগোসিয়েট করে, পশ্চিমারা কিন্তু কেউ চিৎকার চেঁচামেচি করছে না। কিন্তু আজকে বাংলাদেশ করুক, মালদ্বীপ করুক তালেবানদের সাথে সম্পর্ক, আপনি দেখবেন যে সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই এক্সট্রিমিজম, এই মিলিটেন্টদের সাথে আমরা সম্পর্ক কেন করছি, তাদেরকে কেন স্পেস দিচ্ছি, তারা গণহত্যা, তারা নারীদেরকে স্কুলে যেতে দেয় না, এই ধরনের যত ফাউল আলাপ আছে, ওয়ার অন টেররের ডিসকোর্স, এগুলো তুলে নিয়ে আসবে। তো এই জন্য মনস্তাত্ত্বিকভাবে ভারত এখনো রাষ্ট্র হয়ে ওঠে না, যেটা আমি বারবার বলছি, যে ভারত যেভাবে একটা ফেডারেল মডেলের রাষ্ট্র হওয়া উচিত ছিল, ভারত একটা আসলে অনেক রাষ্ট্রের একটা রাষ্ট্র, একটা জাতিপুঞ্জ কাইন্ড অফ থিং। এখানে ধরেন কয়েক হাজার ভাষায় কথা বলে এমন মানুষ আছে। সেই দেশে হিন্দিকে তারা জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছে সেই 47-এর পর থেকে। তারপরে হচ্ছে আপনার নেহেরু বেঁচে থাকা অবস্থায় তো কয়েকবার এই আইন করেছে, ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট করে আপনার হিন্দিকে চাপিয়ে দিতে চেয়েছে। তামিলনাড়ু থেকে শুরু করে আসামে এই ব্যাপারে ব্যাপক আন্দোলন হয়েছে। তামিলনাড়ুতেই ভাষা আন্দোলনে 500-র উপর লোক মারা গেছে, আসামে 21 জন মারা গেছে। এবং সেটা কিন্তু এই 52-র কিন্তু আমরা একমাত্র ভাষা আন্দোলনের লোক না, ভারতেও কিন্তু ভাষা আন্দোলনের অনেক লোক আছে এবং সৈনিক আছে। তো সেই জায়গাতে দেখেন যে আপনি সে রাষ্ট্র আকারে তার নাগরিকদেরকেই রাষ্ট্রের অংশীদার হতে দিচ্ছে না। অ্যাটলিস্ট 7টা অঞ্চলে সে এখন তার মিলিটারি ডিপ্লয় করা, তার রাষ্ট্রের নাগরিকের সাথে সে মিলিটারি দিয়ে যুদ্ধ করছে। কাশ্মীর একমাত্র মুসলিম মেজরিটি স্টেট, কোথায় এক প্রান্তে 2 কোটি মানুষ, 60% 70% হয়তো মুসলমান আর কি, এতটুকু আইডেন্টিটি তাকে হোল্ড করতে দিচ্ছে না। তার যে একটা আইডেন্টিটি আছে, ধর্ম আছে, পরিচয় আছে, জাতিসত্তা আছে, সেখানে কারফিউ জারি করে রাখছে, আর্টিকেল 370 ব্রেক করে দিয়েছে। তো সেই জায়গায় সে প্রতিবেশীকে কত ভালোভাবে ট্রিট করবে? মণিপুরে দেখেন তার খ্রিস্টান পপুলেশনকে সে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন করে রেখেছে। ভারতে এক মহিলা এমপি দেখলাম কোন রাজ্যের, সে অচ্ছুত দলিত নিম্নবর্ণের হিন্দু, মন্দিরে গেছে, তাকে পোড়ায় মেরে ফেলছে। 2024-25 সালে যদি এই ভারত হয়, সে আবার রিজিওনাল সুপার পাওয়ার তাকে বলে, আঞ্চলিক পরাশক্তি। এবং যে সকল এরকম ছোটলোকি বুদ্ধিজীবীরা আছে আমাদের লেখকরা, যে তারা বোঝেই না রিজিওনাল সুপার পাওয়ারটা মানে কি, যে আমি একটা পার্টিকুলার অঞ্চলে আমার ইনফ্লুয়েন্সের জায়গা আছে কিনা। ভারতের তার 8টা-7টা প্রতিবেশী রাষ্ট্রে কোথায় ইনফ্লুয়েন্সের জায়গা আছে? তার ন্যূনতম কোনো ইনফ্লুয়েন্স নাই, তার কথা কেউ শোনে না। তাহলে সে রিজিওনাল সুপার পাওয়ার কীভাবে হইলো?
তার কথা তার দেশের নাগরিকরা শোনে না। সে যে নাগরিকত্ব বাতিল আইন করলো আপনার এই বাঙালি ঠেকাও বলে, যে এই পশ্চিম বাংলায়, আসামে, পরে করে দেখলো কি অধিকাংশ লোক হিন্দু, প্রায় 19 লক্ষ হিন্দুকে এখন আপনার নাগরিকত্ব বঞ্চিত করতে হবে, বাতিল করতে হবে। আবার ওইদিকে আপনার মুসলমানদেরকে তাড়ায় বেড়াইতেছে বিভিন্ন জায়গায় জায়গায়। সব হিন্দুরা এসে ভারতের রিফিউজি হইতে পারবে, আশ্রয় পাবে, কিন্তু কোনো মুসলমান পাবে না এক্সেপ্ট শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া কিন্তু কোনো মুসলমানকে তারা অ্যাসাইলাম দেয় নাই, কিন্তু তারা ট্রাভেল ডকুমেন্টে নাকি তাকে কিন্তু অ্যাসাইলাম তাহলে দিয়ে যে রাখছে। আওয়ামী লীগের নেতারা গেছে এরা অধিকাংশ তো আপনার অবৈধ ধরে ধরে বের করছে, এবং আওয়ামী লীগের নেতারা আমি জানি শত শত কোটি টাকা লুটপাট করতেছে, এবং ওখানে আপনার পুলিশকে এখন বিলাইতেছে। যারা পালাইছে তারা খুব ভালো অবস্থায় নাই। লোকাল ইন্ডিয়ান পুলিশ, লোকাল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল বিজেপির নেতা, কংগ্রেসের নেতাদেরকে ব্যাপক মাত্রায় টাকা পয়সা দিয়া টিয়া আপনার আধারের কার্ড বের করতেছে। কোনো কোনো আওয়ামী লীগের নেতা পাসপোর্ট বের করে ফেলছে, পাসপোর্ট বের করে সে ভারত ছেড়ে চলেও গেছে। এরকম ঘটনা আমরা শুনতে পাচ্ছি।